চট্টগ্রাম আদালত এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত। যশোরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। জানাবো কে এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার নিয়ে কেন এত আলোচনা হইচই। ফুটবল খেলা নিয়ে দুদল, গ্রামবাসীর সংঘর্ষ, আহত 16। এবং সর্বশেষ জানাবো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম আদালত এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামে এক সরকারি আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম আদালত এলাকায় ঘটনা ঘটে বিকেল 5টার দিকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় আহত আরো 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, সাইফুল ইসলাম 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। পুলিশের একটি সূত্র জানায়, বিকেল 3:45টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় 7 থেকে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অ্যাডভোকেট মুক্তার উদ্দিন সাগর নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে আন্দোলনকারীদের একটি দল। যশোরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। যশোরের শার্শার সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা বিকেল 3টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। সোমবার থেকেই এ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। দুপুর 1টার দিকে তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ, মফিকুল ইসলাম গ্রুপ। তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করেন। একই সঙ্গে অন্তত 12টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। কে এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার নিয়ে কেন এত আলোচনা হইচই। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রাম যাওয়ার পথে বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6 এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলাকারীকে বিএনপির পক্ষে পরে বহিষ্কার করে। কোতোয়ালি থানায় করা মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়। মামলা অভিযোগে বলা হয়, গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউ মার্কেটে মোড়ের 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধর সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এখন প্রশ্ন হলো, কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আর কেনই বা তাকে গ্রেপ্তার করে হলো, কিংবা গ্রেপ্তারের পরই বা কেন চারদিকে এত আলোচনা সমালোচনার সৃষ্টি হলো? চিন্ময় কৃষ্ণ দাস আসল নাম ছিল চন্দন কুমার ধর কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট এর সক্রিয় সদস্য। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার ছিলেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশে নেতৃত্ব দেন তিনি। তার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়, যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বললেন ফরহাদ মজহার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। তিনি বলেন, আমরা অত্যন্ত দুর্বল, অকার্যকর এবং ভাত দেবার মুরদ নাই, কিল মারার গোসাই টাইপের একটি অথর্ব সরকার পেয়েছি। ফরহাদ মজহার লিখেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিন। সনাতন ধর্মাবলম্বী সহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করুন। আত্মঘাতী সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট। হিন্দুত্ববাদী এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন। তিনি বলেন, সর্বোপরি আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়, বরং বিরুদ্ধে। মোটা মাথা ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটা মোকাবেলা করা যাবে না। মূর্খতা পরিহার করুন। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন এবং ক্রমাগত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এন্টেনা সাফ ও তীক্ষ্ণ করুন। তিনি লেখেন, জুলাই 2024 বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার যে শর্ত তৈরি করেছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেটা সম্ভব যদি আমরা পরস্পরের সঙ্গে কথা বলি এবং জাতীয় ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে গণরাজনৈতিক ধারা শক্তিশালী করে তুলি। চাই সকলের আন্তরিক চেষ্টা। আমাদের মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হোক। আসুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা আশা করব সরকার অবিলম্বে তাকে মুক্তি দেবেন। জুলাই 2024 বিপ্লবের পর শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। একদিকে গণ অভ্যুত্থানের স্পিরিট, অন্যদিকে তথাকথিত আইন ও সাংবিধানিকতার আওয়ামী ফাঁদ, উভয়ের টানাপোড়েনে পুরানো ফ্যাসিস্ট আওয়ামী রাষ্ট্রই আসলে কায়েম রয়েছে। আমরা অত্যন্ত দুর্বল, অকার্যকর এবং ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই টাইপের একটি অর্থর্ব সরকার পেয়েছি। এই বাস্তবতা হিংসা ও সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়িয়ে গণরাজনৈতিক ধারাকে শক্তিশালী করাই আমাদের কাজ। জাতি, ধর্ম, নারী পুরুষ ভেদে নিরসন এবং ঘৃণা, বিদ্বেষ, বিভক্তি ও বিভাজনের রাজনীতির বিপরীতে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়াতে শিখতে হবে। কিন্তু পুরানো ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক শক্তি বারবার আমাদেরকে চেষ্টাকে ব্যাহত করে চলেছে। গুজব, মিথ্যা অপপ্রচার ও নানান কিসিমের আজগুবি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে জনগণের দুশ্মনরা ক্রমাগত জনগণকে বিভ্রান্ত করেছে। বাংলাদেশকে বিদেশি শক্তি লীলাভূমিতে পরিণত করছে। আমরা দেখছি অলস মস্তিষ্কের নানা প্রকার ষড়যন্ত্র তত্ত্ব, ভুয়া খবর ও গুজব ছড়িয়ে